জুলাই গণহত্যা স্মরণে বিএনপির নারকীয় আশুলিয়া কর্মসূচি যোগ দিয়েছেন ঢাকার ইউনিটের বিভিন্ন নেতাকর্মীরা। অনলাইনে শহীদ পরিবারের সাথে কথা বলবেন তারেক রহমান। নরসিংদীতে শহীদ পরিবারের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ। শহরে পদযাত্রা শেষে বিকেলে দলের পথসভা। চাঁদাবাজির মামলায় গ্রেফতার ছাত্রনেতা রিয়াদের ঢাকার বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার। রাতারাতি উত্থান আর ধরা পড়ার খবরে হতবাক গ্রামের মানুষ। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সংগঠিত হত্যাকাণ্ড স্মরণে নারকীয় আশুলিয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকেলে 3টায় আশুলিয়ার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন শুরু হয়। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে জড়ো হয়েছেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থান চলাকালীন 5 আগস্ট আশুলিয়া থানার পাশে নারকীয়ভাবে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। আর সেই সব শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে সেই নারকীয় ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরেছে ঢাকা জেলা বিএনপি। শহীদদের স্মরণে আজকে তার পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলবেন এবং তিনি আশ্বস্ত করবেন, প্রত্যাশা দিবেন। জনগণের নেতা হিসেবে আমরা প্রত্যাশা করি আগামীতে যেন কোনো দলীয় নেতা কিংবা কোনো ব্যক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে যেন এই নির্যাতন নিপীড়নের আবার পুনরাবৃত্তি যেন না ঘটায়। আশুলিয়ার সমাবেশ স্থলে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন, তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। রবিন, কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত আছেন আমাদেরকে জানাবেন। একই সাথে জানতে চাই তারেক রহমান কখন যুক্ত হবেন, সেই তথ্য পেয়েছেন কিনা? আপনারা আমার ভাই, আপনার বাবা, আপনার আমার আত্মীয়স্বজন, আমাদেরকে রক্ষা করেন। আমার ছেলে এইটা দেখেছিল মোবাইলে, দেখার পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আগেই সংযুক্ত হয়েছেন এই কর্মসূচিতে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসলে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। চলছে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি, যেটি নারকীয় আশুলিয়া শিরোনামে ঢাকা জেলা বিএনপি আয়োজন করেছে, যেটি মূলত বিএনপির এই জুলাই অভ্যুত্থান ঘিরে যে টানা 36 দিনের কর্মসূচি ছিল তারই একটি অংশ। এবং এই কর্মসূচিকে ঘিরে মঞ্চে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে সেই আশুলিয়ার নির্মম হত্যাযজ্ঞের ঘটনা, যেখানে একটি পিকআপ ভ্যান এবং পুলিশের সেই পিকআপের মধ্যে 6টি পোড়াদেহ, আগুন জ্বলছে, সেই রকম সেই বিষয়গুলো উপস্থাপনের একটি চেষ্টা। এবং শহীদ পরিবারের সদস্যরা মূলত তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন এই কর্মসূচিতে। যেই অমানবিক ঘটনাগুলো ঘটেছিল সেই জুলাই অভ্যুত্থানকালীন সময়টায় কিংবা তাদের পরিবারের সঙ্গে যে অমানবিক ঘটনার নির্মম অভিজ্ঞতা তাদের হয়েছে সেটি তারা আসলে তুলে ধরছেন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিটা পুনর্ব্যক্ত করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন, তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারাও বক্তব্য দেবেন। ইতিমধ্যেই যে স্থানীয় নেতৃবৃন্দ আসলে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন তারা বলছেন যে জুলাই অভ্যুত্থান মূলত বিএনপির বিগত 16 বছরের যে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি তারই পূর্ণাঙ্গ একটি বাস্তব প্রতিফলন ঘটেছে এবং সেই আন্দোলনের সময়টাই বিএনপি অতীতে যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে নিপীড়ন নির্যাতনের, সেটি দেখেছে সাধারণ জনগণ, তার ভুক্তভোগী হয়েছে। আর তাই বিএনপি এই কর্মসূচিগুলো থেকেও আরও একবার ছাত্র জনতার সেই অভ্যুত্থানে বিএনপির অংশগ্রহণ এবং ত্যাগকে স্মরণ করছে এবং দাবি তুলছে তারই, অর্থাৎ সেই যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবি, সেটি আরও একবার পুনর্ব্যক্ত করছে। দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে নতুন বার্তা মিলবে স্থানীয় নেতাকর্মীদের জন্য, সেই অপেক্ষায় সবাই। ধন্যবাদ আপনাকে রবিন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন নরসিংদীতে। দুপুরে নরসিংদী ক্লাবে গণঅভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের শীর্ষ নেতারা। খোঁজখবর নেন স্বজনদের। পরে জেলখানা মোড় থেকে বের করা হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে শেষ হয় এটি। আর এরপরে সেখানে সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ পথসভায় অংশ নেবেন নেতারা।
এ বিষয়ে আরও তথ্য জানবো সহকর্মী আয়ুব খান সরকারের কাছ থেকে। আয়ুব, পদযাত্রা শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন, আর এনসিপির নেতারা কোথায় অবস্থান করছেন সেই তথ্য একটু জানাবেন। কলি, আমি রয়েছি নরসিংদী ক্লাবে। এখানে আসলে এখনো পদযাত্রা শুরু হয়নি। এখানে দুপুরের পর আসলে এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং এখানকে এই নরসিংদীতে যে 22 জন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে তারা মত বিনিময় করছেন এবং এখনো তারা ভিতরে আছেন এবং কিছুক্ষণ পর আমরা যেটা জানতে পেরেছি যে তারা আসলে পদযাত্রার উদ্দেশ্যে নরসিংদী জেলখানা মোড়ে যাবেন এবং সেখান থেকে নরসিংদী শহর প্রদক্ষিণ করে নরসিংদীর যে পৌরসভা রয়েছে পৌরসভার সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে তারা যাবেন এবং সেখানকার জনসভায় সার্জিস আলম সহ আসলে এই এনসিপির যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা ভাষণ দিবেন। ধন্যবাদ আপনাকে আয়ুব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেয়া এবং জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানায় দায়ের এই মামলায় বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানিতে খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিল না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় খায়রুল হককে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রধান বিচারপতির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে 15 বছর স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। কারবার পাস করার জন্য বিজ্ঞ এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন। এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 জনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 জনের রিমান্ডের প্রয়োজন। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের 13শ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দিয়েছিলেন খায়রুল হক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুর এবং বাগেরহাট জেলার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ হচ্ছে। আর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী লাভলি বিথি যোগ দিচ্ছেন। বিথি, এ বিষয়ে তো কিছুক্ষণ আগেই ব্রিফিং হলো, সিদ্ধান্তগুলো বিস্তারিত একটু আমাদের যদি জানাতেন। ঐকমত্য কমিশনে যে সিদ্ধান্ত হয়েছিল যে বিশেষায়িত কমিটি গঠন করে তারপর সীমানা নির্ধারণের বিষয়টি যেন চূড়ান্ত করে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী বিশেষায়িত যে কমিটি সেই কমিশন বরাবর সেই সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে জানিয়েছেন আপনি 2টি জেলায় হচ্ছে আসন বৃদ্ধি এবং কমানোর কথা হচ্ছে। এর বাইরে মোট 42টি আবেদন পড়েছে 300 আসনের মধ্যে এবং সেই আবেদনের ক্ষেত্রে জনসংখ্যা এবং ভোটার সংখ্যার ভিত্তিতে কিন্তু তারা এইসব সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে আমি যদি একটু জানাই যে গাজীপুর এবং বাগেরহাট এই 2টি জেলার বাইরে চট্টগ্রাম, কুমিল্লার কয়েকটি আসন, সাতক্ষীরা, পঞ্চগড়, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরগুনা, কুমিল্লার এর মধ্যে বেশ কিছু আসনে কিন্তু ছোট বড় সংশোধনগুলো করা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে কারিগরি কমিটি 300 আসনের যেই ভোটার সংখ্যা নির্ধারণ হিসেব করেছিল তার হচ্ছে গড় একটি তারা করেছে 4,20,000 সেই হিসেব করেই কিন্তু তারা দেখেছে সর্বোচ্চ যে ভোটার জেলা গাজীপুরের একটি আসন সেখানে এবং সর্বনিম্ন যে ভোটার জেলা বাগেরহাটে একটি আসন 4,20,000 যদি হিসেব করা হয় সেক্ষেত্রে এই 2টি আসনেই মূলত বাড়ানো কমানোর একটি বিষয় থাকে। তবে এখন পর্যন্ত কমিশন নীতিগত অনুমোদন অর্থাৎ এই খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিষয়ে 10 আগস্টের মধ্যে দাবি আপত্তি গ্রহণ করা হবে এবং তারপর শুনানির পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। ধন্যবাদ আপনাকে বিথি। এলাকাবাসী টাকা তুলে আব্দুর রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য। হতদরিদ্র বাবা মা আছে আগের মতোই, কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন। অভাব অনটনের সংসারে হঠাৎ অতি সচ্ছলতা। 1 বছরে টিনের ঘরের জায়গায় উঠেছে পাকা দালান। গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রিয়াদের ঢাকার বাসায় থেকে পুলিশ উদ্ধার করেছে 2,25,00,000 টাকার চেক।
চাঁদাবাজির ঘটনায় আর কে জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বিরুদ্ধে। শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদার দাবি ও ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার দাবি করলে আইনের আশ্রয় নেয় শাম্মীর পরিবার। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও ৪ সদস্যকে। ৫ আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল প্রায় নিয়মিত। বছর না ঘুরতেই নোয়াখালীর গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে তোলা হয় পাকা দালান। ব্যাপক পরিবর্তন আসে চলাফেরা আর আচরণে। রাতারাতি এমন উত্থানে হতবাক তার এলাকার লোকজন। গত ৮-৯ মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো সে ফুরফুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলিজ আছে। সে কোথায় খাইছে সেটা আমরা জানি না। এবং আমাদের যে গর্বের বিষয়টা ছিল তারে নিয়ে সে তো আমাদের এই গর্বটারে বিলীন করে দিচ্ছে। তো সে ছেলেটি মেধাবী ছিল এবং এলাকা বিত্তবানদের সহযোগিতা সে পড়াশোনা করেছে, দারিদ্র পরিবার থেকে সে বেড়ে ওঠা। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী এটা মোটেই কাম্য নয় এবং বোধগম্য নয়। ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো সবাই হয়তো ৫০০-১০০০ খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় ৫ আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। বুধবার সকালে পুলিশের ব্রিফিংয়ে উঠে আসে রিয়াদের চাঁদাবাজির বিষয়টি। রিয়াদের ঢাকার বাসা থেকে চেক উদ্ধারের খবর জানায় পুলিশ। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। এই চাঁদাবাজিতে রিয়াদ ছাড়া আর কে জড়িত তা জানতে কাজ চলছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারোর কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই, সব ধরনের প্রস্তুতি ভালোভাবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে ডিএমপির একটি অভিযান হচ্ছে, তা পুরো বাংলাদেশে নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে অভিযান হয় বলেও জানিয়েছেন তিনি। ডিএমপির অভিযান এটা পুরো বাংলাদেশের না, এটা ডিএমপি একটা অভিযান। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেইলস জানতে পারবেন। প্রাথমিক পর্যায়ে যেসব বিষয় ঐকমত্য হয়েছে তার তালিকা সব রাজনৈতিক দলের কাছে আজকেই পাঠানো হবে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা জানান তিনি। বলেন, যে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে সেই সিদ্ধান্তগুলো কালকের মধ্যেই জানানো হবে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারিত করার বিষয়ে সব দলই একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজকের বৈঠকে সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষে গঠন এবং সংসদ নির্বাচনের পদ্ধতি, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে নিয়েই কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যে কারো পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলনে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ২,৮৪০ কোটি টাকার
বিভিন্ন প্রকল্পের খাত তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মোট 5 বছর ধরে চলবে এই প্রকল্প, যেখানে নির্মিত হবে নতুন 31টি ভবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান এবং যে বাস্তবতা, যে মূলত এটি সর্বজনতার প্রতিষ্ঠান, তাতে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। এটি এককভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারবে না। তাবলিগের 2 গ্রুপ যাতে আগামীতে শান্তিপূর্ণভাবে আলাদাভাবে ইজতেমা করতে পারে, তাই তাদের বিবাদ মেটাতে 7 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাবলিগের 2 পক্ষের বৈঠক হয়। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এর মাধ্যমে 2 পন্থীর সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন। বলেন, এতে করে সংকট কমে যাবে। আরও বলেন, কাকরাইল মসজিদ এবং টঙ্গী মাঠ কাদের অধীনে থাকবে, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এ সময় উপদেষ্টা বলেন, ধর্ম নিয়ে কটাক্ষ করা ঠিক নয়, এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রংপুরের গঙ্গাচড়ায় যে কটূক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে যারা বাড়ি ঘরে ভাঙচুর করেছে এটা তাদের করা ঠিক হয়নি। আলোচনাটা সেদিকে না যে উভয় পক্ষ কিভাবে মিলবে, আলোচনাটা হলো যে উভয় পক্ষ যার যার মতো করে যার যার ফিলোসফি আইডিওলজি অনুযায়ী কাজ করবে। আমরা চাই যে এইখানে আমরা থাকবো। রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের, আমরা হলে মূল ধারা। এখানে থেকে যদি কেউ বেরিয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না। আমরা যদি একটা কমিটি গঠন করে দিই, তাহলে ওনারা 2 গ্রুপ কমিটির সাথে বসবেন। তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয়, আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব এবং অ্যাপ্রুভ করব।